কালকের জেউসো মানডে নাইট রতে যেটা করলো তারপর থেকে জেউসোকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ক্রিটিসাইজ তো করা হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে ইউটিউবে ডব্লিউডব্লিউই ভিডিওটা পোস্ট করে যে অস্টিন থিওরিকে একদম স্কোয়াশ করে জেউসো হারিয়ে দিয়েছে, সেখানে আমরা লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। এটা আমেরিকান ফ্যান্সরা একদমই পছন্দ করছে না, আর পছন্দ না করার যথেষ্ট কারণ রয়েছে। এক তো জেউসো পুরো ম্যাচে মাত্র দুখানা মুভ দেখিয়েছে, তো দুখানাই তো বচ হয়ে গেছে। স্পিয়ারের জায়গায় ক্রস বডি দিয়েছে, আর তারপর যে একটা সুইসাইড ডাইভ দেখতে পেলাম সেটা সেই হিট রো টিমের টপ ডলার মতো বচ করে ফেলেছে। তো দুটো মুভি ঠিক করে করতে পারলো না, আর তারপরে অস্টিন থিওরিকে এইভাবে বরবাদ করে দিচ্ছে, মানে গান্তারের উপযুক্ত অপোনেন্ট দেখাতে গিয়ে এইসব করছে। কিন্তু আদৌ কি এসব করে কোনো লাভ হচ্ছে? আমাদের কি এখনও এটা বিশ্বাস করতে বাধ্য হবো যে জেউসো গান্তারের জন্য যোগ্য অপোনেন্ট? মানে অস্টিন থিওরি, গ্রেসন ওয়ালার এদেরকে যদি জেউসো 1 মিনিট 2 মিনিট কিংবা 30 সেকেন্ডে যদি হারিয়ে দেয় তাতে কী বা যায় আসে? তুমি তো একদিনে বড় সুপারস্টার হয়ে যাবে না। তাছাড়া রেসলম্যানিয়া হতে আর বেশি দিন বাকিও নেই, এটা কম করে হলেও 1 বছর কিংবা 6 মাস ধরে বিল্ড করতে হয়। তো কি বলবো, এটা তো কিছু বলার নেই। আর আমার তো অস্টিন থিওরির জন্য খারাপ লাগছে। একটা সময় ভিন্স ম্যাকম্যানকে পরবর্তী জন সিনা বানাবে বলে ঠিক করেছিল, তাকে সেরকমভাবে পুশও দিত, ফ্যান্সরাও বেশ পছন্দ করতো অস্টিন থিওরিকে। আমরা জন সিনা, এজ, এমনকি ববি ল্যাসলিকেও অস্টিন থিওরির কাছে পিন হতে দেখেছি। আর সেই অস্টিন থিওরির আজকের এই দুর্দশা করেছে ট্রিপল এইচের। এটা খুবই একটা খারাপ জিনিস যে অস্টিন থিওরিকে বরবাদ করে দিয়েছে। তাছাড়া অস্টিন থিওরি দেখতে গেলে বয়স কম, অনেকে বলছে, কিন্তু বয়স কম হলে কি হবে, যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ভালোর দিকে যাবে। যেমন হচ্ছে ব্রন ব্রেকার আর অস্টিন থিওরির বয়স কিন্তু একই, দুজনেই কিন্তু 26 বছর বয়স। তো এই বয়সে তারা ব্রন ব্রেকারের আর অস্টিন থিওরির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। ব্রন ব্রেকার চাইলে এখন 20 বছর সে তার লেগেসি কন্টিনিউ করতে পারবে, সে কোম্পানিকে নিজের কাঁধে বয়ে বেড়াতে পারবে, আর সেই কাজটা অস্টিন থিওরিও করতে পারতো। কিন্তু এই করে করে অস্টিন থিওরি একটা সময় যখন অস্টিন থিওরিকে ডাব্লিউডব্লিউই নেক্সট জন সিনা বানাবে বলে ঠিক করে, তখন তার বয়স ছিল 23 বছর, আর আজকের 3 থেকে 4 বছর পেরিয়ে এসছে। তো বুঝতেই পারছো পার্থক্যটা। তোমরা জাস্ট একবার গান্তারের কথা ভেবে দেখো, গান্তারের লেভেল কোথা থেকে কোথায় নেমে গেছে শুধুমাত্র জেউসের জন্য। আমরা গান্তারের জন্য কত কি ভেবে রেখেছিলাম যে রেসলম্যানিয়াতে সেথ রলিন্সের সাথে ম্যাচ হতে পারে, সিএম পাঙ্ক, জন সিনা, কত বড় বড় জিনিস ভেবে রেখেছিলাম। এমনকি ড্রু ম্যাকিন্টারের সাথেও হলে খুব ভালো হতো, সেমাসের সাথেও হতে পারতো। কিন্তু সেখানে কি পাচ্ছে? জেউসো, যার জন্য ফ্যান্সদের কোনো রকম ইন্টারেস্টই নেই এর প্রতি। তো গান্তারও ভাবছে যে আগের জন্মে কোন পাপ করেছিলাম যার ফলে আমাকে এই শাস্তি ভুগতে হচ্ছে। গান্তার যখন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিল তখন এর থেকে ভালো ভালো অপোনেন্ট পেয়েছিল, আর এর থেকে ভালো ভালো ফিউডও পেয়েছিল, আর আমাদের সেগুলো দেখতে মজাও লাগতো। আর তোমরা জাস্ট একবার ইমাজিন করো যে জেউসোর তো জেতার চান্স বেশি রয়েছে রেসলম্যানিয়াতে, আর জেউসো যদি এইরকমই যে ক্রস বডি যেটা আছে এটাকে স্পিয়ার বলে চালাচ্ছে, এইরকমই আলতু ফালতু মুভ দেয়, এক গাদা বচ করে, আর তারপর যদি জেউসো গান্তারকে রেসলম্যানিয়াতে হারিয়ে দেয় তাহলে কত খারাপ লাগবে আমাদের। ফ্যান্সরা আরও বেশি হেট করবে, আর হয়তো এটা ডাব্লিউডব্লিউইর প্রতি ব্যাক ফায়ারও করতে পারে। তো আমি তো একদমই দেখতে ইন্টারেস্টেড নই যে এই ম্যাচটা, মানে আমি তো এই ম্যাচটাই দেখতে চাই না, কিন্তু কি করবো, দেখতে তো হবেই। আর তার উপর যদি জেউসো জিতে যায় তো বলতে পারো কাটা খায় নুনের ছেটা। শুধুমাত্র জেউসোর জন্য ডাব্লিউডব্লিউই একটা ভুল ডিসিশনের জন্য যে গান্থারের পুরো লেভেলটাই নিচে নেমে গেছে। আর তার উপরে মানডে নাইট রতে এত বড় একটা জিনিস করার পরে, এত বড় গড়বড় করার পরে জেউসো তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্টোরি দিচ্ছে আর নিজের বড়াইও করছে। তো তোমরা বলো ফ্যান্সরা কেন এর উপর রেগে যাবে না? আর এর পরে কথা বলা যাক যে পরের সপ্তাহে ডাব্লিউডব্লিউই একটা ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে, অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার ভার্সেস জেউসো, আর তার একটা মিস্ট্রি অপোনেন্ট। তো মিস্ট্রি অপোনেন্ট কে হতে পারে? তো এটা ভেবে চিন্তে দেখলাম যে দুটো নাম তো আমার মাথায় আসছে। একটা হচ্ছে জেউসোর পুরনো পার্টনার মানে স্যামি জেন একটা নাম হতে পারে, কিন্তু স্যামি জেন মনে তো হয় না যে এখানে আসবে, মানে স্যামি জেনের রিটার্নের কথা বলছি। স্যামি জেন রিটার্ন করে জেউসোকে সাহায্য করতে আসতে পারে, তার ট্যাগ টিম হয়, এটার একটা চান্স আছে। কিন্তু যেহেতু এই রটা স্কটল্যান্ডে হচ্ছে, তাই আমি ভাবছি যে ডাব্লিউডব্লিউই নিশ্চয়ই কোনো একজন লোকাল হিরোকেই নিয়ে আসবে, মানে স্কটল্যান্ডে যার বাড়ি। তো আমার মনে তো হচ্ছে এখানে আমরা TNA ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জো হেনরিকে দেখতে পেতে চলেছি। জো হেনরি হয়তো এখানে জেউসোর ট্যাগ টিম পার্টনার হতে চলেছে। কারণটা হচ্ছে যে জো হেনরিও স্কটল্যান্ডেই তার বাড়ি, সেও একজন স্কটিশ। তো এখানে জো হেনরির সেন্স সব থেকে বেশি বানাচ্ছে, আর এখান থেকে আমরা জো হেনরির মেন রস্টারেও অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। জো হেনরি খুবই পপুলার একজন রেসলার, যেমনি তার রেসলিং স্কিল তেমনি তার থিম সং আর তেমনি তার মাইক স্কিল জেউসোর থেকে তো 1000 গুণ ভালো, এটা তো মানতেই হবে। আমেরিকাতেই জো হেনরিকে সবাই এত পছন্দ করে, তো স্কটল্যান্ড তো তার বলতে পারো তার বাড়ি, সে সেখানকার লোকাল হিরো, তো তাকে কেন পছন্দ করবে না? তাছাড়া আমরা দেখলাম যে আগের সপ্তাহে রতে গান্থার অ্যাক্সিয়ামকে সুযোগ দিয়েছিল চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ অ্যাক্সিয়াম ছিল ইটালি বার্সেলোনার ওখানেরই বাসিন্দা। তো সেই জন্য আমার তো মনে হচ্ছে এখানে আমরা স্কটল্যান্ড যেহেতু জো হেনরির বাড়ি, তো আমরা জো হেনরিকে এখানে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক কে আসে
জো হেনরি আছে, স্যামি জেন আছে নাকি অন্য কেউ আছে। তবে এইখানে যখন জেউসোর এন্ট্রি হবে তখন স্কটল্যান্ডের ক্রাউড তো জো এখানে এনজয় করবেই। আমরা তো জানি জেউসোর এন্ট্রান্স কেমন হয়, আর তার সাথে সাথে জো হেনরির এন্ট্রান্সটাও কিন্তু দারুণ হবে। সবাই জো হেনরির থিম সং গাইবে, আমেরিকানরা গিয়ে পাগল হয়ে যাচ্ছে থিম সং, তো স্কটল্যান্ডের লোক তো কীরকম রিয়াকশান দেবে, কীরকমভাবে তার থিম সং গাইবে, কীরকমভাবে প্রেজেন্ট করবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো দেখা যাক আমরা কাকে দেখতে পাই। আর ডব্লিউডব্লিউ তাদের আরও একটা ইউরোপিয়ান ট্যুর অ্যানাউন্স করে দিয়েছে, আর এই ইউরোপিয়ান ট্যুরটা হবে ক্ল্যাশ ইন প্যারিসের আশেপাশের সময়। এখানে রোড টু ক্ল্যাশ ইন প্যারিস বলে এটাকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি টোটাল 8খানা শো রয়েছে, র স্ম্যাকডাউনও রয়েছে, আর এখানে কিছু হাউস শো ডব্লিউডব্লিউ এখানে অফিসিয়াল করেছে। আর অনেকদিন পর আবার ভিন্স ম্যাকম্যানকে একটা গেমেতে দেখা গেছে। এখানে আমেরিকাতে কোনো একটা গেম চলছিল স্টেডিয়ামেতে, সেখানে আমরা ভিন্স ম্যাকম্যানকে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজও করা হচ্ছে যে ভিন্স ম্যাকম্যান ফর্মার রেসলিং প্রোমোটার। ভিন্স ম্যাকম্যান আগের থেকে একটু মোটা হয়ে গেছে, তবে দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কেস থেকে যখন মুক্ত হয়ে গেছে তখন শরীর স্বাস্থ্য তো ভালো হয়ে যাবেই। আর হয়তো ভবিষ্যতে আমরা ভিন্স ম্যাকম্যানের আরও একটা নতুন রেসলিং প্রমোশনও দেখতে পাবো, কারণ নিউজ তো এসেছিল যে ফক্সের সাথে ভিন্স ম্যাকম্যানের কোনো একটা ডিল নিয়ে নেগোসিয়েশন চলছে। যদি ফক্স রাজি হয়ে যায় তাহলে আমরা হয়তো ফক্সের সাথেই ভিন্স ম্যাকম্যানের একটা নতুন কোম্পানির ডেবিউ হতে দেখতে পাবো। আর পরের সপ্তাহে রয়ের জন্য ডব্লিউডব্লিউ সিএম পাঙ্কেও অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু তার আগে সিএম পাঙ্কে আমরা ইটালিতে স্ম্যাকডাউনেতেও দেখতে পেতে চলেছি। আর জন সিনার হিল টার্ন হওয়ার পর সবাই জন সিনাকে হেট করছে, জন সিনাকে ইউ সাক চ্যান করছে, সিনা সাকস চ্যান করছে, বু করছে। তো এটা নিয়ে জন সিনা যা চাইল্ডহুড হিরো মানে আমাদের R-Truth, সে টুইট করেছে যে এ কী হচ্ছে আমি বুঝতে পারছি না, সবাই জন সিনার উপর টার্ন কেন করছে। তো আমাদের R-Truth এখন এটা বুঝতেই পারেনি যে জন সিনাকে কেন সবাই এরকম করছে, মনে হচ্ছে সে এলিমিনেশন চেম্বার দেখেনি। তবে আমরা জানি যে R-Truth-এর ক্যারেক্টারটা এরকম, R-Truth মজা করছে, জাস্ট এটা একটা বলতে পারো সে তার ক্যারেক্টার প্লে করছে। আর আমার তো এমন মনে হচ্ছে যে আমরা জন সিনার সামনে কোনো না কোনো জায়গায় R-Truth-কে হয়তো দেখতে পাবো, কোনো একটা সেগমেন্টই হয়তো ডব্লিউডব্লিউ দিয়ে দিল যেখানে R-Truth আর জন সিনা সামনাসামনি এলো, কারণ যখন এটা হবে তখন তো দেখতে খুব মজাদার লাগবে, প্রচণ্ড এন্টারটেনিং হবে। তবে হয়তো দেখতে পেলাম যে ব্যাক স্টেজেও কোনো একটা সেগমেন্টে আমরা R-Truth আর জন সিনাকে একসাথে দেখিয়ে দিতে পারি, হয়তো রিংয়ের মধ্যে এদেরকে নাও আনতে পারে। তো এটা এবার ডব্লিউডব্লিউ হয়তো করবে কিনা সেটা তো ঠিক নেই, কিন্তু যদি করে তো এটা খুবই ভালো জিনিস হবে। তো আমিও তো ডেফিনেটলি এটা দেখতে ইন্টারেস্টেড আছি যে একবার অন্তত ডব্লিউডব্লিউ R-Truth আর জন সিনাকে সামনাসামনি আনুক, আর তারপর দেখি যে জন সিনা নিজের মুখের হাসিটা আটকে রাখতে পারে কিনা। কারণ আমরা রয়্যাল এপিসোডে দেখলাম যে জন সিনা নিজের মুখের হাসিটা আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তাও মাঝে মাঝে মনে তো হচ্ছিল যে এইবার মনে হয় হাসি বেরিয়ে যাবে, কারণ জন সিনার মুখে সাধারণ একটা নর্মাল ফেসে একটা হাসি থাকে, সেটাকে জন সিনাকে অনেক কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে, কারণ সে হিল ক্যারেক্টারে রয়েছে। আমরা এলিমিনেশন চেম্বারে যে মুখ দেখেছি সেই মুখটা তো এখন আর নেই। তো জন সিনা জানি না আর কতদিন এটা কন্টিনিউ করতে পারবে। তবে ডব্লিউডব্লিউ যদি R-Truth-এর সাথে জন সিনার কোনো একটা সেগমেন্ট বুক করে তখন আমি দেখবো যে জন সিনা কী করে তার ক্যারেক্টার প্লে করে আর তার হাসি চেপে রাখে। আর জন সিনা কালকের মানডে নাইট যত যে প্রোমোটা কাট করেছে, এই প্রোমোটা কাট মানে এই প্রোমোটার সবথেকে বেশি প্রভাব পড়েছে বাচ্চাদের ওপর, মানে ইয়াং ফ্যান্সদের ওপর। জন সিনাকে দেখে যারা বড় হয়েছে বা এখন যারা অনেক ছোট 4-5 বছর বয়স, তো তাদের ওপর প্রভাব অনেক বেশি পড়েছে। তারা পুরোপুরি জন সিনার উপর টার্ন করে গেছে, কারণ তারা তো অতটাও কিছু বোঝে না বাস্তবটা, কোনটা স্ক্রিপ্টেড কোনটা ক্যারেক্টার। তো তারা যেটা দেখছে তাদের কাছে সেটাই সত্যি। তো তাদের পুরো মন ভেঙে গেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক বাচ্চাদের ভিডিও ফটো ভাইরাল হয়েছে, কেউ টিভির সামনে চিল্লাচ্ছে, কেউ কাঁদছে, কেউ মিডিল ফিঙ্গার দেখাচ্ছে। মানে আমি তো একটা জায়গায় দেখলাম যে ছোট একটা বাচ্চা মেয়ে 5 বছর কি 4 বছর বয়স হবে, সে জন সিনার প্রোমো চলাকালীন মিডিল ফিঙ্গার দেখাচ্ছে। তো সেটাও একটা বেশ ফানি জিনিস বলতে পারো, ফানি জিনিস তো নয়, বাচ্চাদের মন ভেঙে গেছে, এটা কোনো দিক দিয়ে ফানি নয়। তো ডব্লিউডব্লিউ খুব ভালো কাজ করেছে, এখন এই বাচ্চাগুলো সব কোডি করে চিল্লাবে, সবাই কোডির ফ্যান হয়ে যাবে। আর তাছাড়া আমরা শোতেও দেখতে পেলাম একজন তো দেখছি পুরো ম্যাগাজিন ছাপিয়ে নিয়ে চলে এসছে খবরের পেপারের মতো, জন সিনা ব্রোক মাই সনস হার্ট, এটা একদম ব্রেকিং নিউজ হয়ে গেছে। আর তারপরে আরেকটা বাচ্চার ফটো খুব ভাইরাল হচ্ছে যে ওই এরিনাতেই ছিল, দেখতে পাচ্ছ এখানে জন সিনার টি শার্ট পরে এসছে। আর জন সিনা যখন সেই বাচ্চাদেরকে কি টক্সিক রিলেশনশিপ আর কী সব বুলসিট ফুলসিট বিচেস কী সব তো বলেছে উল্টোপাল্টা, সেটা শোনার পর এই বাচ্চাদের অবস্থা এরকম হয়ে গেছে। তো বাচ্চারা খুবই কষ্ট পেয়েছে, আর এখন পুরো বাচ্চা আর্মি হয়ে গেছে কোডি রোডসের সাপোর্টে, যেটা ডব্লিউডব্লিউ প্রথম থেকেই করতে চেয়েছিল। জন সিনা এটা করে মনে খুব ব্যথা পেয়েছে, এটা তো জন সিনার মুখ দেখেই আমরা সবাই বুঝতে পারছি। জন সিনা করতে চাইছি না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু কতদিন সে করতে পারবে কেই বা জানে। আমি তো এই জন্যই বলছি যে জন সিনার হিল টার্নটা বেশি দিন টিকবে না, হয়তো রেসলম্যানিয়া অবধি আমরা জন সিনাকে অ্যাজ এ হিল দেখতে পাবো, তারপর আবার তার ফেস টার্ন হয়ে যাবে। আর এবার তোমাদেরকে একটা ফ্যাক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই বছরের যে রয়্যাল রাম্বলটা হলো, এটা বলতে পারো একদম খুবই অপয়া রয়্যাল রাম্বল। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে জেউসো রয়্যাল রাম্বল জিতলো, তারপর থেকে জেউসোর কী হাল হলো,
যে উসোকে তো কেউ পছন্দ করছে না, উপরন্তু সে প্রত্যেকটা শোতে একটার পর একটা গড়বড় করে চলেছে। আর তার উপর রয়েছে শার্লেট প্লেয়ারকে ডাব্লিউডব্লিউ রয়্যাল রাম্বল জেতালো, আর তারপর থেকে ফ্যান্সদের রিয়াকশান এমন হয়ে গেছে যেন শার্লেট প্লেয়ার কোনোদিন ডাব্লিউডব্লিউতে এক্সিস্টই করতো না, কারোর কোনো ইন্টারেস্ট নেই। গান্থার ভার্সেস জেউসোর ম্যাচেও কারোর কোনো ইন্টারেস্ট নেই, এমনকি শার্লেট প্লেয়ার ভার্সেস টিমনি স্ট্র্যাটানের ম্যাচটাতে তো কোনো রকম রিয়াকশানই আমরা দেখতে পাচ্ছি না। তো দুখানা রয়্যাল রাম্বল উইনারই একেবারে পুরো রসার তলা চলে যাচ্ছে। ডাব্লিউডব্লিউর দোষ নাকি ওদেরই দোষ? মনে তো হচ্ছে ডাব্লিউডব্লিউর দোষ, কারণ ডাব্লিউডব্লিউ তো ডিসিশনটা নিয়েছে এদেরকে জেতানোর। এদেরকে অন্য কোনো জায়গায় বুক করলে হয়তো কিছু একটা ভালো হতে পারতো, কিন্তু সবথেকে বেশি লস হয়েছে চ্যাম্পিয়নদের। তোমরা গান্থারকে দেখে নাও, গান্থারের লেভেল কোথা থেকে কোথায় নেমে গেছে। আমরা তো গান্থারের ম্যাচ রেসেলমেনিতে আছে, সেটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা আমাদের নেই, কারণ অপোনেন্ট হচ্ছে জেউসো। তারপর টিফনি স্ট্র্যাটান খুব ওপরে চলছিল, খুবই টপে চলছিল। আমরা টিফনির রেসেলমেনিয়াতে ম্যাচ দেখবো বলে আশা করেছিলাম, কিন্তু যখন থেকে শার্লেট প্লেয়ার রয়্যাল রাম্বল জিতলো তখন থেকে টিফনির প্রতিও আমাদের খুব একটা ইন্টারেস্ট আর যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। আর অপর দিকে রয়েছে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে ইয়ো স্কাই, বিয়াঙ্কা ব্লেয়ার আর রিয়া রিপ্লে রয়েছে। ওটার জন্য ফ্যান্সরা একদম মেতে রয়েছে। আর ওইদিকে কোডি রোডস আর জন সিনার স্টোরি লাইন তো এখন সব থেকে হট টপিক বলতে পারো, মেন অ্যাট্রাকশন হচ্ছে ওটাই। তো এইটা পুরো একটা দুটো স্টোরি চলছে। একদিকে রয়েছে এলিমিনেশন চেম্বার একদম মাতিয়ে দিয়েছে। এলিমিনেশন চেম্বার যারা জিতেছে তারা রয়্যাল রাম্বল উইনারের থেকে বেশি অ্যাট্রাকশন গ্যাপ করছে, আর তাদের প্রতি ফ্যান্সের ইন্টারেস্টও বেশি। কিন্তু অপরদিকে রয়্যাল রাম্বল, যেটার ওপর পুরো রেসেলমেনিয়া, রোড টু রেসেলমেনিয়া ডিপেন্ড করে, পুরো এক বছর আমরা ওয়েট করে থাকি, তাদের উইনাররা সব জায়গায় হেগে বেড়াচ্ছে। কিন্তু সাধারণত প্রত্যেক বছর আমরা ঠিক এর উল্টোটাই দেখে থাকি, কিন্তু এখন এরকম হচ্ছে। তো এটা একটা অনেক বড় ফ্যাক্ট বলতে পারো। তো দেখা যাক রেসেলমেনিয়াতে কী হয়। রেসেলমেনিয়া অবধি যেতে যেতে তো মনে হচ্ছে ফ্যান্সরা একেবারে পাগল হয়ে যাবে। জেউসো যা শুরু করেছে, জেউসোর কপালে দুঃখ আছে, আমি বুঝতে পারছি। আর যদি চ্যাম্পিয়নশিপ যেতে তো আরও বেশি দুঃখ আছে। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও। ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডব্লিউর নতুন একটা নিউজ ভিডিওতে।